খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, নতুন বছরের শুভেচ্ছা। আজকে এখন মাঠে আমরা আলোচনা করব বিশ্বকাপের বছরে ফুটবল। এই বছরটায় বিশ্বকাপের বছর এবং এই বছরে বাংলাদেশের ফুটবল কেমন করতে যাচ্ছে, গত বছরটা বাংলাদেশের কেমন কেটেছে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের সঙ্গে আজকে আলোচনার জন্য অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার রুকনুজ্জামান কাঞ্চন। কাঞ্চন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে এবং একই সঙ্গে নতুন বছরের শুভেচ্ছাও জানাচ্ছি। জি জি, হ্যাপি 2026। কাঞ্চন ভাই, আমরা গত বছরটা শেষ করেছি, বাংলাদেশের ফুটবলে আমরা নানা রকম উত্থান পতন দেখেছি, ফুটবলে দর্শক ফিরেছে সেটিও দেখেছি। তবে শুরু করার আগে, সেই আলোচনা শুরু করার আগে আমরা একটু কিছুটা বিষাদময় একটা শেষ দেখেছি। গত বছরের শেষটা আমরা দেখেছি যে বাংলাদেশের কিংবদন্তি একজন প্রধানমন্ত্রী তিনি বিদায় নিয়েছেন। একই সঙ্গে তিনি ক্রীড়ানুরাগীও ছিলেন। তিনি সবশেষ যখন ক্ষমতায় ছিলেন, তার সবশেষ শাসন আমলে আমরা দেখেছি বাংলাদেশ প্রথমবার আপনাদের হাত ধরে সাফে শিরোপা জিতেছিল। নিশ্চয়ই তার সঙ্গে আপনাদের একটা স্মৃতিও আছে বেশ কিছু। আমাদের সঙ্গে একটু শুরুতে সেটি যদি শেয়ার করতেন। আসলে আমি তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য, কারণ উনি অত্যন্ত স্পোর্টস মাইন্ডের লোক ছিলেন। আমরা যখন 2003-তে যখন আমরা সাব চ্যাম্পিয়ন হইলাম, তখন উনি সরাসরি আমাদের ইনভাইট করছেন ওনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তখন আমরা এস এ সুলতান ছিল ফুটবল ফেডারেশনের সভাপতি। তখন আমরা ওনার কাছে দেখা করলাম। দেখা করার পর উনি আমাদের যেভাবে আমাদের সে আপ্যায়ন করলো, সে যেভাবে আমাদের বরণ করে নিল, আসলে এটা কি বলবো, এটা আসলে বলতে গেলে একটা ভাষায় প্রকাশ না। আমাদের এত আপনভাবে সে নিল এবং আমাদের নিয়ে সে গর্ববোধ করলো যে দীর্ঘ লং টাইম যেগুলা বাংলাদেশ ইতিহাসে সাব চ্যাম্পিয়ন হতে নেয় বিগত দলগুলা, 2003-এ যে আমরা যে টিমটা ছিল, এই টিমটা আমরা চ্যাম্পিয়ন হবে উনি আমাদের স্বাগত জানালেন। এবং সে আমাদের খুশি হয়ে, তখন গণপ্রধানমন্ত্রী ছিল মির্জা আব্বাস ছিলেন, তখন আমাদের সবাইকে 5 কোটি টাকার প্লট দিলেন পূর্বাচলে। আসলে এটা ভাষায় প্রকাশ হয় না। ওনার আমি আসলে রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, ওনার জান্নাতবাসী হোক, আমি দোয়া করি আল্লাহর কাছে যেন উনি থাকলে আমাদের জন্য আমরা একটা দেশের একটা সম্পদ হারাইলাম, ক্রীড়াঙ্গনের একটা আমরা অভিভাবকের হারাইলাম। এটা আসলে আমি যখন ওনার এটা শুনছি, মৃত্যুর খবর শুনছি, আমি আসলে কান্না করে দিয়েছিলাম। তো আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই টুর্নামেন্টে আপনি সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন। আপনার সঙ্গে কি ওনার আলাদা করে কোনো কথা হয়েছিল কিনা? ওনার আমাকে যখন আমি ওনার সাথে আমার যখন পরিচয় করে দিতেছিলেন যে ম্যাডাম উনি তো কাঞ্চন হাই স্কোরার, ফাইনালে গোল করছে, সেকেন্ড ফাইনালে গোল করছে, উনি আমার মাথায় হাত রেখে আমাকে আদর করলো। এবং ওনার সাথে যে এখন ওনার যে জাইমা রহমান, উনিও ছোটো ছিলেন, তখন বলতেছিল এই দেখো কাঞ্চন এখন দক্ষিণ এশিয়ার সেরা স্ট্রাইকার, হ্যাঁ আমাদের বাংলাদেশকে জিতেইছে। ঠিক আছে, আমি আসলে ওই স্মৃতিগুলা স্মরণ করে আমার খুব খারাপ লাগছে। আচ্ছা, আপনারা যে টিমটা সেই সময়ে ছিলেন, তাদেরকে আপনি বলছিলেন যে তাদেরকে তিনি যেভাবে গ্রিট করেছিলেন, আগে পরে এরপরে আপনাদের সঙ্গে তার কোনো ইন্টারেকশন হয়েছিল কিনা? এরপরে আমাদের সাথে বিভিন্ন যখন স্পোর্টসের কোনো প্রবলেম হতো, তখন তার সাথে কিন্তু আমাদের ফুটবল ফেডারেশনই যোগাযোগ করে উনিই সলভ করতো। আমাদের বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন সমস্যা থাকলে এগুলো কিন্তু উনিই সলভ করে দিতেন। এরপরে আমাদের আর ওনার সাথে আর ওইভাবে দেখা হয় নাই। পরবর্তী আমাদের একটা ডিনারের দাওয়াত দিয়েছিলেন, আমরা তখন ডিনারে পার্টিসিপেট করেছিলাম তার ইনভাইটে আমরা। আচ্ছা কাঞ্চন ভাই, একটু আমাদেরকে বলবেন, এটা তো ভ্যারি করে আপনার একজন যখন ক্ষমতা চেঞ্জ হয়, যখন পালাবদল হয় আর কি, যে স্পোর্টস অ্যারেনাতেও কিন্তু তার একটা প্রভাব পড়ে। আপনাদের সময়, ওনার সময়কালটাতে হচ্ছে আপনারা স্পোর্টসটাকে কিভাবে দেখেছিলেন, পরবর্তীতে কি কোনো পরিবর্তন দেখেছিলেন কিনা, অন অ্যান্ড অফ? অ্যাকচুয়ালি আসলে লাস্ট 2025-25-এ যেটুক পরিবর্তন হয়েছে সেটা বিকজ অফ হামজার কারণে। আমাদের সময় যখন ছিল, আমাদের সময় আসলে টোটাল ফুটবলটা ছিলেন, আমাদের আন্তরিকতা ছিল ফুটবলের, আমরা কিন্তু টোটাল ফুটবল খেলতাম, একটা ফ্যামিলি হিসেবে খেলতাম। দেখেন আমরা 2003-তে আমার যে টিমটা ছিল, আমাদের একটাই টার্গেট ছিল যে কীভাবে বিগত যে সাব চ্যাম্পিয়ন হতে নেয়, কীভাবে আমাদের ঘরের মাটিতে আমরা সাব চ্যাম্পিয়ন হতে পারি, সেটা সবাই কিন্তু যার যার পজিশনে কিন্তু আমরা দায়িত্ব পালন করছি।
এবং এর পিছনে কিন্তু মুখ্য ভূমিকা রাখছেন জস কোটান। আমি জস কোটানটা আমি আন্তরিকভাবে তার রুহে আত্মার কামনা করছি, উনিও মারা গিয়েছেন। জস কোটান আসলে আমাদের একটা ফ্যামিলির মেম্বার ছিলেন এবং আমাদের সে একটা গার্জিয়ান ছিলেন, লাইক ফাদারের মতন। আমাদের কার কী প্রবলেম, আমাদের পারিবারিক খবর নিতেন। এবং সে স্পেশালি এখন যে বর্তমান আমিনুল আছে, আমিনুলের ব্যাক পেন ছিল, আমিনুলের কিন্তু সে পার্সোনালি সে প্র্যাকটিস করে তারকে ফিট করে সাব ফুটবলে আমিনুলে খেলিয়েছেন। তা আশা করি আসলে আমরা লাস্ট যখন আমাদের যে টিমটা ছিল, আর সেই টিমটার মধ্যে আমাদের একটা সুন্দর একটা ফ্যামিলির বন্ধন ছিল। আমাদের টার্গেট ছিল যে না, আমরা কিছু করবো দেশের জন্য। আমাদের ওই স্পৃহা নিয়েই আমরা কিন্তু 2003 সালে সাব চ্যাম্পিয়ন হইলাম এবং পরবর্তীতে আমরা কিন্তু 2005-এ কিন্তু আমরা পাকিস্তানের যে সাব ফুটবলের, তখন আমরা কিন্তু রানার্স আপ হইলাম ওইখানে। জি জি, ঠিক আছে। তো এই সিলি মিস্টেকের জন্য হয়তো আমরা রানার্স আপ হয়েছি, হয়তো আমরা এক্সাইটেড ছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হবো, আবার চ্যাম্পিয়ন এরকম একটা কিছু। কিন্তু আমাদের এখানে প্রেসিডেন্ট সুলতান আহমেদ স্যার যখন গিয়েছিলেন, তখনই আমাদের উনি একটা ঘোষণা দিয়েছিলেন। ওই ঘোষণাটা আমার মনে হয় যে না, আমাদের জন্য আসলে ভালো হয় নাই, নাহলে আমরা ওই ইটা টুর্নামেন্ট আবার চ্যাম্পিয়ন। উনি ঘোষণা যে তোমরা লাস্ট যেটা 2003 সালে চ্যাম্পিয়ন হয়েছো, তোমরা ফ্ল্যাট পাইছো, এবার তোমরা চ্যাম্পিয়ন হবো লাইক স্কাই, তোমরা আকাশে উড়বা। এটা আসলে আমরা আসলে কিন্তু জিনিসটা মানে এক্সাইটেড হয়ে গেছিলাম সবাই শুনে। এটা হয়তো আমাদের খেলার পরে জিনিস চ্যাম্পিয়ন হওয়ার পরে বললে জিনিসটা ভালো হতো। যাই হোক, আলহামদুলিল্লাহ। তবে আমি বর্তমানে যে ফুটবলের জোয়ার আসছে, এটা বিকজ অফ হামজা এবং হামজা সমীর টমি যারা আসছেন, ভালো ফুটবলও খেলছেন, এখন যে ন্যাশনাল প্লেয়ার আছেন। কিন্তু টোটালি আমাদের যে পজিশনগুলো আছে, আমার মনে হয় পজিশনগুলো আমরা ঠিক মতন করতে পারতেছি না। মানে আচ্ছা, আমাদের যে আমরা কাঞ্চন ভাই ন্যাশনাল টিমের ফুটবলে আমরা ফিরবো, গত বছরটার ফুটবলেও আমরা ফিরবো। তার আগে আমি একটু জানতে চাই, স্টেপ বাই স্টেপ তো বাংলাদেশ দলটা ফল করেছে। আপনারা 3-এ চ্যাম্পিয়ন হলেন, 5-এ রানার্স আপ। এরপর আমরা সাফে আর নিজেদেরকে খুঁজেই পাচ্ছি না। এখন তো আমাদের সেমিফাইনাল খেলাও দূর হয়ে গেছে, আমরা পরের রাউন্ডে যাওয়া আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। যে স্টেপ বাই স্টেপ দলটা ফল করলো কেন? আসলে এটা আমি মনে দিন দিন উন্নতি হয়, আমাদের দিন দিন অবনতি। আমাদের আসলে এটা আমি বলবো, এটা ফুটবল ফেডারেশনের ব্যর্থতার কথা বলবো আমি একদম। মানে ফার্স্ট অফ অল আমি ফুটবল ফেডারেশনের বলবো, কারণ আমাদের যে কোচটা ছিল জস কোটান, উনি কিন্তু বলেছিলেন যে আমাকে যদি ফুল ফিল্ডের যে দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি বর্তমান যে সৌদি আরব ওয়ার্ল্ড কাপ খেলে, সৌদি আরবকে আমি হারিয়ে আমি এই ন্যাশনাল টিমের আমি নিয়ে যাব ওইখানে। এই টিম নিয়ে আমাকে দায়িত্ব দিলে আমি এই টিম নিয়ে সৌদি আরবকে হারিয়ে যাব। কিন্তু তাকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। তারা একক যে দায়িত্বটা দেওয়ার কথা ছিল, আমাদের একটা কোচের দায়িত্ব দেওয়া হয় না সেভাবে। কারণ 2003 সালে সাব চ্যাম্পিয়ন হওয়ার পরে ওনারে আমি মনে করি যে আমাদের ফুটবল ফেডারেশনের দায়িত্বটা দিত, তাহলে উনি ওনার মতন আমাদের টিমটা নিয়ে ওয়ার্ক করতো। কি ধরনের দায়িত্ব চেয়েছিলেন? দায়িত্ব চেয়েছিলেন উনি যে ইনস্ট্রুমেন্টগুলো চাইছে, ওনার উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবো না। আচ্ছা, উনি চেয়েছিলেন যে না, আমি প্র্যাকটিস করাবো, আমি যখন যা চাবো আমার সব দিবেন, আমি সৌদি আরবের টিমে হারিয়ে আমি বাংলাদেশকে যাব এবং এই আমাদের বাংলাদেশ টিমের ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে সে যাবে, সেটা কিন্তু প্রতিজ্ঞা করছিল আমাদের সাথে। এবং সেই প্রতিজ্ঞাটা তারা কিন্তু আমাদের ফুটবল ফেডারেশন তারা অ্যাকসেপ্ট করে নাই। তারা এটারে কি মনে করছে জানি না, কিন্তু পসিবল ছিল আমাদের জন্য। এটা সৌদিকে হারানোর মতো আমাদের পসিবল ছিল। ওদের সাথে যখন আমরা ওয়ার্ল্ড কাপ বাছাই করে খেলতে গেছি, তখন সাথে আমরা 3-0 গোলে হারছি আমরা। কিন্তু ওর যে পরিকল্পনা ছিল, ওদেরকে ফ্রিডম দেওয়া হয়তো আমার মনে হয় যে না, আমরা আরো ভালো কিছু করতে পারতাম। তার মানে হচ্ছে বাংলাদেশ, কাজী সালাউদ্দিন বলেছিলেন যে তিনি বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে যাবেন। তার অনেক আগেই বিশ্বকাপে বাংলাদেশের খেলতে যাওয়ার কথা হচ্ছিল, কিন্তু সেখান থেকে বাংলাদেশ আশা দিয়েছিলেন জস কোটান আমাদের, কিন্তু সেই দায়িত্বটা জস কোটানকে দেওয়া হয় নাই। সেটাই, কিন্তু সেখান থেকে এখন বাংলাদেশ সাফেও দাঁড়াতে পারছে না কেন? যেখানে বিশ্বকাপ খেলার কথা, এশিয়ান লেভেলে তো বাংলাদেশ নিজেদেরকে নিয়ে যাবে, কিন্তু বাংলাদেশ এখন সাফেও অনেকটা ধুঁকছে আর কি। আমরা দেখেন, আমাদের কোনো আসলে পরিকল্পনা নাই। আমাদের যে দেশের যে পরিকল্পনা, যে বছর সিডের যে একটা শিডিউল থাকে, একটা কোচকে এনে যে তার কি ডিউটি কাজ, তার কোনো ওইভাবে না। আসলো টুর্নামেন্ট, আসলো কোচ একটা আনলো, এনেই কি করলো, টুর্নামেন্ট 1 মাস আগে প্র্যাকটিস করে খেলা দিচ্ছে। এভাবে তো আসলে ফুটবল হয় না। ফুটবলটা যদি আপনি একটা ভালো জায়গায় নিতে চান, তাহলে একটা কোচের ফুলফিলের দায়িত্ব দিতে হবে এবং মাসের পর মাস, বছরের পর বছর ওনার একটা টার্গেট দিয়ে দেবো যে তোমার আমি টার্গেট দিলাম, এত বছর তোমার দায়িত্ব দিলাম, তুমি এই টিমের এইটা সাফল্য দিয়ে তুমি দিয়ে যাবা। ঠিক আছে। কিন্তু আমাদের টিমের কোচের, আমাদের দেশের যে ন্যাশনাল টিমের কোচ, এরা কিন্তু ফুলফিলের সাফল্য পাচ্ছে না। ঠিক না? যদি এইটা যদি তাদের দায়িত্বটা ফুলফিলে দেওয়া হয়, আমার মনে হয় যে ন্যাশনাল টিম ভালো করবে, আমার বিশ্বাস ছিল। রাইট কাঞ্চন ভাই, আমরা ন্যাশনাল টিম নিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার রুকনুজ্জামান কাঞ্চন আছেন আমাদের সঙ্গে। কাঞ্চন ভাই, আমরা যে সব নিয়ে কথা বলছিলাম,
নতুন বছরে বাংলাদেশ ফুটবল দল কেমন করবে সেসব নিয়ে আমরা আলাপ করব। তার আগে আমরা একটু আপনাদের সময়কার গল্প শুনছিলাম, সেখানেই আমরা একটু থাকতে চাই যে সেই সময়কার আপনাদের ফ্যাসিলিটিসগুলো কেমন ছিল, এখনকার ফুটবলাররা যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন সেই অনুযায়ী বাংলাদেশের ফুটবলাররা পারফর্ম করতে পারছেন কিনা। আসলে আমাদের সময় তখন তো ফ্যাসিলিটি, এখন বর্তমানে যে ফ্যাসিলিটি এর তো আশেপাশেও ছিলাম না আমরা। আমরা শুধু তখন আমাদের প্র্যাকটিসের পরে আমাদের যে মেনু ছিল আর এখনকার রাত দিন পার্থক্য, যদি এখনকার বর্তমানের মেনুর সাথে যদি আমরা যদি তখন আমরা যদি এই সাপোর্টটা পাইতাম, আমরা মনে হয় আরও ফুটবল আমরা ভালো খেলতাম, আশা করতাম, মানে ভালো খেলতাম অবশ্যই। কিন্তু তখন আমরা দেখেন আমরা প্র্যাকটিস করার পরে যে আমরা হয়তো একবারই স্যুপ খেয়েছি, তারপরে একটু নাস্তা খাওয়ার পরে রাত্রে মনে 8টা বাজে ভাত মাছ ডাল যাই খাইতাম, খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়তাম। কিন্তু এখন বর্তমানে দেখেন কত সিস্টেমে ফ্যাসিলিটি পাচ্ছে ন্যাশনাল টিম। এত ফ্যাসিলিটি পাওয়ার পরে আমি কেন আমার মাথায় ধরে না যে কেন প্লেয়াররা ডেভেলপ করতে পারছে না। আমাদের এই লেভেলে দক্ষিণ এশিয়ার যে আমাদের সাব ফুটবল, এই সাবগুলো কেন আমরা ফাইনাল খেলতে পারছি না কন্টিনিউ এত ফ্যাসিলিটি পাওয়ার পর্যন্ত। আমাদের সময় যে টাকা ছিল, এখন যে প্লেয়াররা টাকা পাচ্ছে তারা এটা রিয়েলাইজ কেন করেন। আমি এটা সরাসরি বলতে চাচ্ছি যে প্লেয়াররা যদি একটু রিয়েলাইজ করে যে আমি এত টাকা পাচ্ছি, আমার 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 কী করণীয়, আমাদের পজিশনে কার কী করণীয়। আমাদের সময় যেটা ছিল আমরা ডাল ভাত খেয়ে কিন্তু আমরা আমাদের পজিশনে 100% আমরা দিতাম। এখন প্লেয়াররা কারিগরি টাকা পাচ্ছে, ধরেন এটা পাচ্ছে, এটা আলহামদুলিল্লাহ প্লেয়াররা পাচ্ছে, এটা আমারও গর্ব, ঠিক আছে। 1 কোটি 1.5 কোটি টাকা পাচ্ছে প্লেয়াররা। আমাদের সময় তো এত টাকা ছিল না। আমাদের সময় কত টাকা ছিল? 10 লাখ 5 লাখ, লাস্ট দিক দিয়ে কিছু হয়তো 15-20 লাখ টাকা করছে, ঠিক আছে। কিন্তু এখন যে প্লেয়াররা যে টাকা পাচ্ছে, আমি গর্বিত প্লেয়াররা টাকা পাচ্ছে, এটা আমি খুশি। কিন্তু আমাদের দায়িত্বটা, আমি এতগুলো টাকা পাচ্ছি, আমার করণীয় কি? আমার পজিশনে আমি বেস্টটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আমি স্টেকে খেলি, আমার কাছে গোল করা, ঠিক আছে। আমি যতক্ষণ পর্যন্ত গোল না করবো, আমার তখন মাথায় আমার কাজ করবো না যে আমি কীভাবে গোল করবো, সেটা আমার দায়িত্ব। এখন আমি যদি বলি যে কোচ ঠিক মতো কোচ প্র্যাকটিস করে না, অমুকে কিছু দেয় না, না, এটা আমাদের সময় এটা ছিল না। আমাদের সময় এটা একটাই ছিল যে আমার পজিশনে আমার কাজটা আমার করতে হইব। এখন প্লেয়াররা যদি যার যার দায়িত্ব থেকে যার যার পজিশনের দায়িত্ব যদি পালন করে, তা আমার কোচ একটা ফ্যাক্টর নাই মনে হয়, আবার ফ্যাক্টরও কোচেরও বুঝতে হইব। টেকনিক্যালি তো অবশ্যই পুরো প্ল্যানিংটা তো কোচই সাজাবেন, তার অবশ্যই অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তবে মাঠের খেলাটা তো ফুটবলাররাই খেলবেন। কাঞ্চন ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে গত বছরটার ফুটবল নিয়ে আমরা আলাপ করব বলছিলাম। তো গত বছর বাংলাদেশ মাঠে যে ফুটবলটা খেলেছে, বাংলাদেশ 7টা ম্যাচ খেলেছে, সেখানে 2টো ম্যাচে মাত্র জয় পেয়েছে। ভুটান এবং ভারতকে বাংলাদেশ হারিয়েছে 22 বছর পরে। কিন্তু এছাড়া আমরা দেখেছি যে বাকি ম্যাচগুলোতে বাংলাদেশ খুব ক্লোজ কন্টেস্টে হেরেছে। আমাদের ফুটবলে গণজোয়ার ফিরেছে, আমরা বলছি দর্শকরা ফিরেছে, হামজা চৌধুরী, সমিত সোমরা ফিরেছে। আপনি কাঞ্চন ভাই, আপনারা যখন খেলতেন, আপনি দুটো যুগই দেখেছেন। আপনারা যখন খেলতেন তখন এরকম দর্শকও ছিল, আবার একটা স্টেজে আপনি দেখেছেন যে দর্শকরা চলেও গেছে। আপনি তখনও ফুটবল খেলেছেন, এখন আবার দর্শকরা ফিরেছে, আপনার কাছে হয়তো ভালোই লাগছে। কিন্তু এই ফুটবলের এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখছেন? মাঠের পারফরমেন্সটা কেমন ছিল গত বছরের? আসলে দেখেন, আমাদের যে লাস্ট যে আমাদের 5-7টা ম্যাচ আমরা হেরেছি, ড্র করছি, 2টা ম্যাচ জিতছি, বাদ বাকি 2-3টা ম্যাচ আমরা ড্র করছি। আপনারা দেখেন লাস্ট দিক দিয়া লাস্ট মিনিটে কিন্তু আমরা গোলগুলো খাচ্ছি কেন? বিকজ অফ আমরা ম্যাচে নাই, লাস্ট মিনিট পর্যন্ত ম্যাচে নেই। মনে 1-2 মিনিট আছে, ওকে রিল্যাক্স, সবাই না রিল্যাক্স না, একদম হয়েছে লাস্ট বাসি দেওয়ার আগ পর্যন্ত যদি আমরা সবাই যদি সিরিয়াস থাকি, আমার মনে হয় যে সিলি গোলগুলো হয়েছে এগুলো হইতো না। আসলে আমার মনে হয় যে যার এটা একটু আমি মনে করবো যে যার খামখেয়ালি মনে করবো আমি, ঠিক আছে। সো এটা দায়িত্ব কার? এটা দায়িত্ব কোচের যদি প্লেয়ারদের যদি ইনস্ট্রাকশন ওইভাবে দিয়ে দেয় যে লাস্ট মিনিট পর্যন্ত ছাড়া যাবে না। আপনি দেখেন লাস্ট আমরা ইসের সাথে, সিঙ্গাপুরের সাথে যে আমরা লাস্ট মিনিটে গোল খাইলাম, ঠিক না? লাস্ট মিনিটে গোল খেলাম না, হংকংয়ের সাথে আমরা লাস্ট মিনিটে গোল খাইলাম। আমরা যখন এগুলো ড্র করলাম, লাস্ট মিনিটে আমরা গোল খেয়ে আমরা হেরে গেলাম। এটা তো আসলে আমি মনে করবো আমাদের খামখেয়ালি। এগুলা কোচকে বলে দিতে হবে। আর কোচ যেমন আমরা যারা আছি এখানে, সিনিয়র প্লেয়ার যারা আছি, আমাদেরও দায়িত্ব যেন আমরা লাস্ট পর্যন্ত আমরা গোল খাবো না, ঠিক আছে। সো আমি মনে করি যে আমাদের এই মিস্টেকগুলো যদি আমরা কাভার করতে পারি, এখন যে বর্তমানে যে ন্যাশনাল টিম আছে, আমি এই ন্যাশনাল টিমে গর্ববোধ করি, তারা আমাদের থেকে ভালো প্লেয়ার, যদি যার পজিশনে তারা যদি সিরিয়াস হয়। আমি এখনকার প্লেয়ারে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় কিন্তু আমরা 70 মিনিটের পরে কিন্তু 90 মিনিট খেলাটা আমাদের জন্য তখন একটুই ছিল। কিন্তু এখন আপনি দেখেন, এখন রানিং যে ন্যাশনাল প্লেয়ার আছে, এরা কিন্তু 90 মিনিটের মধ্যে একই রকমের ধরে একই কিন্তু খেলছে। সিলি মিস্টেক, ওই আপনার যেই আপনার ইগুলা দায়িত্বগুলা থেকে মাঝে মধ্যে আমরা টাকা থেকে চলে যাচ্ছি। এই ট্রাকগুলোর মধ্যে যদি ঠিক মতো আমরা
মনোযোগ দিতে পারি, তাহলে আমি মনে করি আমাদের থেকে বর্তমান ন্যাশনাল টিম ভালো। কিন্তু কাঞ্চন ভাই, আপনি কি সবগুলা পজিশনে বাংলাদেশের টিমটাকে ব্যালেন্সড দেখেন কিনা? মানে ধরেন ফরওয়ার্ড লাইন, মিডফিল্ড এবং হচ্ছে আমাদের যে ডিফেন্স লাইনটা আছে, সবাই কি এক রিদমে খেলার মতো সামর্থ্য রাখেন? না, আসলে এক রিদমে খেলার মতো না। এক রিদমে খেলার জন্য সেটা দায়িত্ব কোচ যারা আছেন, যারা ইসে আছে ফিজিক্যাল ট্রেনিংয়ে যারা আছেন, আমি মনে করি তাদের দায়িত্ব যে এক রিদমে 20 প্লেয়ার ন্যাশনাল লেভেলে এক রিদমে খেলতে পারবে না, যার পজিশন 11টা প্লেয়ার মাঠে খেলছে আর বাদ বাকি 10টা প্লেয়ার বসে থাকে, ঠিক আছে। কিন্তু আমি মনে করি যে এখানে যারা কোচেরা আছে, এখানে আমাদেরও কোচেরও দায়িত্ব বোঝা উচিত যে কারে কোন পজিশনে খেলাবো। আমি দেখেন লাস্ট, হয়তো এটা পরে আসবে আমি জানি না, কিন্তু আমাদের দেখেন এই যে প্লেয়ার আমাদের যে ন্যাশনাল টিমে খেলছে, এই যে লেফট ব্যাক ইসাফ ফয়সাল কিন্তু ন্যাশনাল টিমের বেস্ট ডিফেন্ডার লেফট ব্যাক ছিলেন, কিন্তু তারা কিন্তু টিমে রাখা হয়েছে, কিন্তু তারা কিন্তু খেলানো নেই। এই জায়গায় খেলাইছে সাদরে খেলানো হয়েছে, সাদ কিন্তু দিস ইজ নট লেফট ব্যাক প্লেয়ার, ঠিক আছে। উনি পজিশন চেঞ্জ করে খেলাইছে, এটা কিন্তু মিস্টেক হইতেছিল। আমরা দেখেন এটা নিয়ে আলোচনা সমালোচনা আমরা অনেক করছি, কিন্তু কোচ কিন্তু এটা মাথায় নেয় নেই। কিন্তু এই সমস্ত সিলি মিস্টেক আমাদের দেশের বদলাম হবে, এন্ড এই কোচ দিয়ে আমরা কতটুকু আশা করতে পারি? এটা কোচ আমি আশা করতে পারি না আমরা। কোচের প্রসঙ্গে আমরা আরো কথা বলবো, তার আগে আমরা একটু হামজা এবং সমিত সোমের ব্যাপারে আপনার রিয়াকশন জানতে চাবো। এই দুইজনের ইনক্লুশন বাংলাদেশের ন্যাশনাল টিমকে কতদূর নিয়ে যেতে পারে? অ্যাকচুয়ালি হামজা চৌধুরী, আমি একসাথে তার সাথে কথা বলছি, ওর সাথে যখন আমি কথা বলি বললো যে কাঞ্চন, আই নো ইউ, আমার সম্বন্ধে তোমার সম্বন্ধে আমি সব জানি, কিন্তু আমি দেখলাম যে হামজা চৌধুরী যেই লেভেলের প্লেয়ার, এই লেভেলের যদি ওদের সাথে খেলতে হয়, তাহলে আমরা যারা আছি, লোকাল যারা আছি, আমাদের আসলে ফিটনেস ট্রেনিং করে ওদের লেভেল পর্যন্ত যদি আমরা যেতে পারি, ওদের পর্যন্ত যদি যেতে পারি, স্ট্যান্ডার্ড ওদের পর্যন্ত যাওয়া যায়, তাহলে কিন্তু আমি মনে করি সাব ফুটবলে আমাদের মানে ফাইনাল পর্যন্ত যাওয়ার মতন কোনো টিম আঁকড়ে রাখার মতন কোনো টিম থাকবে না, যদি ওদের লেভেল পর্যন্ত আমাদের ফিটনেস চলে আসে। তা আমি আসলে সমিত এবং হামজা চৌধুরী আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা লেকচার সিরিজ থেকে হামজা চৌধুরী এসে আমাদের সাথে এইভাবে ন্যাশনাল টিমে জয়েন করা, এটা যে ফুটবলে যে জোয়ার, যে আমাদের সময় 90 দশকে যে ফুটবলের জোয়ার ছিল, উচ্চ বড় দর্শক ছিল গ্যালারিতে, সেটা কোনো ফিরে আসছে এখন বর্তমানে। তো আমি আশা করি এখন যারা দায়িত্বে আছেন, আমি তাবিদার ধন্যবাদ জানাচ্ছি। সে যথেষ্ট খেলাধুলা, উনি একসময় প্লেয়ার ছিল, আমাদের সাথে খেলতো, আরামবাগে খেলতো, মহাবরানো ছিল, আসছিলেন, উনি স্পোর্টস মাইন্ডের লোক। আমি আশা করি তাবিদ আমলের মাধ্যমে ফুটবলটা পূর্বের যে গণজোয়ার ছিল এটা ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। কাঞ্চন ভাই, আমরা ন্যাশনাল টিম নিয়ে কথা বলছিলাম। আপনি নিজে ফরওয়ার্ড লাইনের ফুটবল মানে স্ট্রাইকার ছিলেন। সাফ যে বাংলাদেশ জিতলো, সেখানে আপনি হাইয়েস্ট গোল স্কোরার ছিলেন। এখন বাংলাদেশের যে ফরওয়ার্ড লাইনটা আপনি দেখেন, বাংলাদেশ অনেক দিন ধরেই গোল স্কোরারের সংকটে ভুগছে। আপনি লাস্ট যে গোলগুলো বাংলাদেশ পেয়েছে, বা গত বছরও বাংলাদেশ যে ম্যাচগুলো খেলেছে, জিতেছে, হেরেছে, ড্র করেছে, গোলগুলো এসেছে হামজা চৌধুরী বা সমিত সোম, মোরসালিনদের পা থেকে, মানে যারা হচ্ছে মিডে খেলে থাকেন আর কি সাধারণত। ফরওয়ার্ড লাইন থেকে বাংলাদেশ সে অর্থে গোল কিন্তু পাচ্ছে না। প্রপার জেনুইন স্ট্রাইকারও বাংলাদেশের সেভাবে নেই বলা চলে। এইটার কারণটা কি বলে মনে করেন? আসলে আমাদের এটার মেন কারণ আমি মনে করবো যে আমাদের যে লিগগুলো হচ্ছে, আমাদের যে প্রফেশনাল লিগ হচ্ছে, এখানে যেই ক্লাবগুলো আছে, ক্লাবগুলোয় কিন্তু আমরা কিন্তু ফরেন প্লেয়ার নিয়ে কিন্তু আমরা স্ট্রাইকার খেলাচ্ছি তাদের। আর আমাদের দেশে যে স্ট্রাইকারগুলো আছে, এই স্ট্রাইকারগুলো সাইডলাইনে বসে থাকছে, তারা কিন্তু সাইডলাইনে বসে আছে, ঠিক আছে। তো আমরা যদি ক্লাবগুলো যদি আমাদের দেশের স্ট্রাইকারগুলো সাইডলাইনে বসে রাখি, তাহলে কীভাবে আমরা ফরওয়ার্ড পাবো, ন্যাশনাল টিম আমরা স্ট্রাইকার পাবো? যখনই যারা সাইডলাইনে বসে, এই যখন ন্যাশনাল টিম ডাকে, তখন তো আর আমরা ওই বিদেশিকেও খেলাতে পারবো না ন্যাশনাল টিমে, ঠিক আছে। তখন বাইর দিয়ে ওই প্লেয়ারগুলো আমরা ডাকছি ন্যাশনাল টিমে। তো ওরাও এসে ওখানে এসে ন্যাশনাল টিমে যখন খেলা হয়, তখন তো তারা 100% দিতে পারে না, কারণ ওই তো লিগেই খেলতে পারে, লিগে সারাক্ষণেই সাইডলাইনে বসে আছিল, ঠিক না। তো আমি মনে করি ক্লাবগুলোর এখানে ভূমিকা রাখা উচিত। আমাদের ক্লাবগুলো কি ন্যাশনাল টিমের স্বার্থ চিন্তা করবে যখন তারা হচ্ছে কম্পিটিটিভ টুর্নামেন্ট খেলবে? না, এটা অ্যাকচুয়ালি আমি মনে করি এটা দায়িত্ব ফুটবল ফেডারেশনে আছে, ক্লাবগুলোর ডিরেকশন দেয়ার। হ্যাঁ, অবশ্যই ফুটবল ফেডারেশন মাস্ট স্ট্রাইকার খেলাতে হবে, একটা স্ট্রাইকার মাস্ট আপনার ফরেনারের সাথে খেলাতে হবে। এরকম যদি আমার মনে হয় ফুটবল ফেডারেশন যদি বাধ্যতামূলক করে দেয়, তাহলে আমার মনে হয় যে ফুটবলের স্ট্রাইকার যে প্রবলেমটা, এই প্রবলেমটা কেটে উঠবে। আমাদের রাকিব দেখেন, মোরসালিন দেখেন, ওরা কিন্তু ম্যাক্সিমাম সময় রাকিব খেলতেছে বসুন্ধরাতে বেস্ট ইলেভেনে, মোরসালিন দেখেন, মোরসালিন বর্তমানে ইয়ের থেকে বসুন্ধরা থেকে আবানিতে যে খেলছে, এভাবে যদি খেলে মোরসালিন গোল করছে, রাকিবও গোল করতেছে, ঠিক আছে। এরকম যদি আমাদের অন্যান্য যে ক্লাবগুলো আছে, এই ক্লাবগুলো যদি প্লেয়ারগুলো যদি স্ট্রাইকার আমরা যদি খেলাই, তাহলে আমার মনে হয় যে ন্যাশনাল টিমের যেই ফুটবলের গোলের যে খরাটা, এটা আমার মনে হয় কেটে যাবে।
না, আরেকটা বিষয় আছে এখানে কাঞ্চন ভাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের ফরওয়ার্ডরা তারা আপনি বলছেন যে তারা বেঞ্চে বসে থাকছেন, আর তারা বেঞ্চে কেন বসে থাকছেন, তারা কেন নিজেদেরকে ওই স্ট্যান্ডার্ডে নিয়ে যাচ্ছেন না যে ফরেনারদের সঙ্গে আসলে কম্পিট করে তারা এটা- কেন বেস্ট ইলেভেনের চান্স পাচ্ছেন? এটা আসলে বেস্ট ইলেভেনের চান্স পাবে। দেখেন আপনারা আমাদের ক্লাবগুলা, এই যে বাইরে থেকে আমরা প্লেয়ারগুলো আনছি, এটা অনেক টাকাতে আনছি, ঠিক আছে? এখন ওই প্লেয়ারটা এত টাকা দেয় না, এখন ওই প্লেয়ারটা বসে রাখতে পারছে না। দেখা গেলো আমাদের অনেক লোকাল, টাকা দিয়ে কি কোয়ালিটি প্লেয়ার নিয়ে আসা হচ্ছে? আমি তো আমার মনে হয় একমাত্র বসুন্ধরা ছাড়া আমি কোয়ালিটি প্লেয়ার আমি দেখছি না অন্য কোনো ক্লাব এরকম কোয়ালিটি প্লেয়ার আনছে। কিন্তু আমি জানি না, তারা হয়তো খেলাতে হবে দেখে আনে। কিন্তু আমার মনে হয় যে না, একটা কোয়ালিটি একটা ফরেন প্লেয়ার যদি একটা ভালো প্লেয়ার না নিয়ে আমাদের লোকাল প্লেয়ার বসে, আমাদের ফরেন প্লেয়ারদের যদি আমরা সার্ভিস নিতে পারি, তাহলে আমার ফরেন প্লেয়ার আনার দরকার নেই মনে করি, ঠিক আছে? আমার মনে হয় ফুটবল ফেডারেশন উচিত কোটা যে ফরেন কোটা আছে, এটা যদি মনে হয় একটা দুটা করে, তাইলে আমার মনে হয় সবচেয়ে ভালো। তাইলে আমাদের লোকাল প্লেয়ারগুলো খেলতে পারছে এবং আমাদের ন্যাশনাল টিমের জন্য সুবিধা টিম করার জন্য। সেটাই, কিন্তু সেক্ষেত্রে আপনি যেটা বারবারই বলছেন যে ক্লাবগুলোকে এই দায়িত্বটা নিতে হবে। আমার কাছে মনে হয় যে কাঞ্চন ভাই, যে কম্পিটিটিভ টুর্নামেন্ট যখন তারা খেলবেন, তারা যখন ট্রফি জেতার কথা চিন্তা করবেন, তখন তারা নিজেদের সেরা একাদশটাই নামাতে চাইবেন। সেক্ষেত্রে বাফের কি এখানে এরকম কোনো বাফের যদি এরকম ইনস্ট্রাকশন দেয়ও, সেটা কি তারা মানতে বাধ্য কিনা? যে না, অ্যাকচুয়ালি তারা যখন ক্লাবগুলো কিন্তু আসলে শুনে, ফেডারেশনের কথা শুনে, কিন্তু কিন্তু দিন শেষে কিন্তু ওই তারা ওই টিমের জিতার চিন্তাই করে। কিন্তু আমরা দেখেন আমাদের সময় কিন্তু ফ্রন্ট প্লেয়ার ছিল, আমরা কিন্তু ফাইট করে খেলছি। ফ্রন্ট প্লেয়ার ছিল, আমরাও ফাইট করে খেলছি। আমি মনে করি আমাদের যে লোকাল স্ট্রাইকার আমরা যারা আছি, আমাদের উচিত তাদের সাথে 100% ফাইট করে খেলা উচিত। আমরাও খেলছি, বিদেশি যারা আনছে ক্লাবগুলো যখন আনছে, আমরা কিন্তু ফাইট করে খেলছি। আমি বলবো আমাদের যে লোকাল স্ট্রাইকার আছে, তাদের প্রতি আমার আন্তরিক রিকোয়েস্ট থাকবে, তারা 100% ফাইট করে যদি খেলতে পারে, আমাদের তারাও খেলতে পারে। আচ্ছা, একটা হচ্ছে কাঞ্চন ভাই গেম টাইমের একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে আপনি মাঠে যখন থাকবেন তখন আপনার পজিশনিং সেন্স, তখন আপনার স্কিল ডেভেলপমেন্টের মানে মানে স্কিল দেখানোর বিষয়গুলো তো থাকেই। সো আপনার কিছু বেসিক খেলা আছে, ধরেন আপনি তো খেলাটা জানেন, বেসিকটা জানেন, আপনি রেগুলার খেলছেন না সেটা আলাদা ব্যাপার। আমরা অনেক সময় দেখছি আমাদের ফরওয়ার্ডরা সেই যখন যেই পজিশনটাতে থাকার দরকার সেই পজিশনটাতে সে নাই। আমরা হামজা চৌধুরীকে দেখছি হচ্ছে তিনি স্ট্রাগল করছেন, তার টিমমেটদেরকে খুঁজে বেড়াচ্ছেন, পাচ্ছেন না সেভাবে। সো এইখানে তো একটা ডিফারেন্স আছে নিশ্চয়ই। না না, এটা ডেফিনেটলি আপনি দেখেন আপনাদের স্ট্রাইকারে কিন্তু পজিশনগুলো বুঝতে হইব, এদেরকে স্ট্রাইকারগুলো বুঝাই দিতে হবে যে রাইট সাইডে ক্রস হচ্ছে, আমরা দুটো স্ট্রাইকার থাকি, দুটো স্ট্রাইকার কাজ কি, ভূমিকা কি, ঠিক না? এই ভূমিকাটা তো আমাদের বুঝাই দিব, ঠিক না? রাইট সাইড থেকে যদি ক্রস করে আমার এই 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 সেকেন্ড ম্যানটা আমি ফার্স্ট বলে যাবো, এই এই ফার্স্ট ম্যানের ম্যানটা সেকেন্ড বলে যাবো, এটা কিন্তু আমাদের সময় ছিল, এটা কিন্তু আমরা করতাম। বিশেষ করে আমি আর আলফাজ, মনি, ফরাজ যারা আমরা ছিলাম, আমরা কিন্তু এগুলো করে থাকতাম, ঠিক আছে? এই যে পজিশনগুলা, শাফলিংগুলা, এগুলা যদি আমরা যারা এখানে দায়িত্বে আছি, কোচ যারা আছে, এটা আমার মনে হয় যে এই প্লেয়ারগুলো একটু বলে দিলে, এটা মনে হয় আমার ভুলার কথা না। আমাদের স্ট্রাইকার কেন পজিশনগুলো ভুলে যাচ্ছে, এটা তো আমি মনে করি যে এটা ঠিক না। কারণ যেহেতু আমরা যথেষ্ট ম্যাচুইড, যেহেতু আমি ন্যাশনাল লিগ খেলি, ক্লাবে খেলছি, আমার পজিশনটা অ্যাটলিস্ট আমার মনে রাখা উচিত যে আমার করণীয় ডিউটি কি, ঠিক আছে? দিন শেষে আমার ডিউটি আমার গোল করতে হবো, আমার পজিশন থাকতে হবো, দুইটা স্ট্রাইকারের ডিউটি পালন করতে হবে। যেটা আমি আলফাজ করছি, যেটা আমি মনি করছি, যেটা আমি ফরওয়ার্ড করছি, ঠিক আছে? ম্যাক্সিমাম সময় আমি আর আলফাজ খেলতাম, মনি আর আমি খেলতাম, তখন কিন্তু আমরা এই আমাদের দায়িত্বগুলো আমি পালন করতাম। আচ্ছা, আমরা এই যে আপনি আপনাদের সময়কার যে কথাগুলো বলছেন, সেই সময় আমরা গোল দেখেছি বাংলাদেশের ঘরোয়া ফুটবলেও। আমরা বাংলাদেশের ফুটবলারদের পায়ে প্রচুর গোল দেখেছি। আমরা এর আগেও, আপনাদের আগেও যদি আমরা অন্যদের কথা বলি, সেখানেও আমরা কাজী সালাউদ্দিনদের কথা বলতে পারি বা আসলাম ভাইদের কথা বলতে পারি, তখনও আমরা দেশি ফুটবলারদের পায়ে ভুরি ভুরি গোল দেখেছি। এখন প্রিমিয়ার লিগে বা ঘরোয়া লিগেও কিন্তু আমরা দেশি ফুটবলারদের পায়ে গোল খুব কম দেখে থাকি। সো মানে ঘরোয়া ফুটবলেও আমাদের ফুটবলাররা পারফর্ম করতে পারছেন না, এইটার কারণটা মানে দেখেন আমি আমাদের সময় ঠিক আছে আপনার প্রশ্ন, আমাদের সময় দেখেন আমাদের পজিশনে কোন 8টা-10টা প্লেয়ার থাকতো। এক একটা পজিশনে ধরেন স্ট্রাইকার পজিশনে 8টা-10টা প্লেয়ার, এই 8টা-10টা প্লেয়ারের মধ্যে 2টা প্লেয়ার খেলবে, ঠিক আছে? ধরেন এখান থেকে সিলেক্ট হবে 4টা থেকে 2টা বেস্ট প্লেয়ার খেলবে। এখানে প্রচণ্ড ফাইট ছিল, তখন কোন প্রচণ্ড আমাদের মধ্যেই ছিল যে কে কারে বিট করে বেস্ট টিমে খেলবো, দুজন কে খেলবো, ঠিক আছে? কিন্তু আমি জানি না এখন এই এই প্রতিযোগিতা আছে কিনা, আমার মনে হয় এই জিনিসটা নাই এখন। এখন যে বর্তমান যে ন্যাশনাল টিম আছে, ওই গতানুগত যারা খেলতেছে তাদেরকেই ডাকতেছে, তারাই খেলতেছে। কিন্তু এখানে যে আরও যে স্ট্রাইকার আছে, কেন আমি বুঝি না কিছু, কেন প্রতিদ্বন্দ্বিতা, কেন ফাইট নেই, ওই ঘুরে ঘুরে তাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকেই খেলানো হচ্ছে। এটা আমি মনে হয় যে এটা আমার মনে হয় যে একটু এখানেই আমাদের ফুটবল ফেডারেশন
এটা মনে হয় মিস করতেছে আমার আমার কাছে মনে হচ্ছে আর কি। ফুটবল ফেডারেশনের দায়িত্ব না ন্যাশনাল টিমের সংশ্লিষ্ট যারা এটা ন্যাশনাল টিমের সংশ্লিষ্ট যারা আছে তাদেরকেই আমি মনে করবো, যারা নিয়ে প্লেয়ার সিলেকশন করছে তাদেরকে এটা 100% জাস্টিফাই করে আমার মনে হয় যে এটা করা উচিত। যে এক একটা পজিশনে আমাদের সময় যেমন 8-10 জন প্লেয়ার ছিল, এক একটা পজিশনে আমার মনে হয় 8-10 জন প্লেয়ার করে ডাকা উচিত। যখন আমি ন্যাশনাল টিম ডাকবো তখন আমাদের পজিশনে এক একটা পজিশনে 8-7 জন ন্যাশনাল প্লেয়ার ছিল এক একটা পজিশনে। ধরুন স্টোপারে 7-8 জন, রাইট ব্যাকে 7-8 জন, লেফট ব্যাকে 7-8 জন, মিডফিল্ডে 7-8 জন, স্ট্রাইকার 8-2 জন, এরকম করে লাস্টে আপনার অ্যাটলিস্ট মনে করেন 40-50 জন প্লেয়ার ডাকতো। এখান থেকে বেছে 4টা প্লেয়ার আপনার সিলেকশনে এক একটা পজিশনে, হয়তো ডিফেন্সে হয়তো 6টা নিত, কিন্তু এক একটা পজিশনে আমার মনে হয় যে এইগুলো আমার মনে করা উচিত। আমরা এখানে যারা সিনিয়র প্লেয়ার যারা আছি, আমি মনে করি আমরা যারা সিনিয়র প্লেয়ার আছি আমরা কতটুকু দায়িত্ব পালন করছি, ঘুরে ঘুরে কিন্তু আমরাই ওইখানে আছি ফুটবল ফেডারেশনে। আমার মনে হয় এগুলোর চেঞ্জ করা উচিত। এখন ফুটবল ফেডারেশনে যারা প্লেয়ার আছেন, যারা দায়িত্বে আছেন, আমার মনে হয় এদেরকে চেঞ্জ করা উচিত। কারণ এদেরকে আর হচ্ছে না, এদের দিয়ে আর হচ্ছে না ফুটবলে, ঠিক আছে? যেহেতু এদেরকে হচ্ছে না, আমি মনে করি যেহেতু তাবিদ আওয়াল এখন সভাপতি সাহেব উনি আছেন, উনি আমার মনে হয় যে এগুলো চেঞ্জ করা উচিত। গতানুগত তাদেরকে চেঞ্জ করে নতুনদের দায়িত্ব দেওয়া উচিত। বলছিলাম ন্যাশনাল টিমের প্লেয়ারদের নিয়ে কথা বলছিলাম, কোচকে নিয়েও আপনি একবার বলেছিলেন। কোচকে নিয়ে মনে হয় আমাদের বিস্তারিত আলাপ করার সুযোগ আছে। বাংলাদেশের যে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা, তার ট্যাকটিক্স নিয়ে একটু আমাদেরকে বলবেন। তিনি দলটাকে যে প্ল্যানিংয়ে খেলাচ্ছেন সেটি ঠিকঠাক আছে কিনা। দেখেন, কোচের কিন্তু আসলে অনেক বড় ভূমিকা। আমাদের সময় দেখেন জজ কোটান আমাদের কোনো সে পার্সোনালি চিনতেন কারে কোথায় খেলাতে হবে, কারে কোন পজিশনে খেলতে পারবে, ঠিক আছে? এই যদি মেধাটা যদি একটা কোচের না থাকে তাহলে তো আপনি ভালো রেজাল্ট আশা করতে পারেন না, ঠিক আছে? আপনি দেখেন কার্পেটার নিয়ে কিন্তু আমরা সাবেক প্লেয়াররা কিন্তু তাদের নিয়ে অনেক বলা হয়েছে, মিডিয়া, টেলিভিশন, সবাইকে সব কিছুই বলা হয়েছে, তার সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে, লাইভ বলা হয়েছে, সরাসরি বলা হয়েছে, কিন্তু সে কিন্তু তার যেই টেডিসির মতো উনি চলছেন, ঠিক আছে? আসলে প্লেয়ারদের পজিশন সম্বন্ধে জানতে হবে, কারে কোন পজিশন খেলতে হবে। এটা বলার পরও আমি মনে হয় যে আবেল কারবেলা উনি কি বুঝতেই পারছেন না কি যে কারে কোন পজিশনে খেলাতে হবে? এই সেন্সটি যদি না থাকে তাহলে আমার মনে হয় এখন যে প্লেয়ার আছে এই প্লেয়ারদের ওরকম একটা একটা উন্নত মানের একটা কোচ আনা উচিত, যে কোচ প্লেয়ারদের বুঝবে, প্লেয়ারদের সম্বন্ধে জানবে, এবং হামজা এবং সমীর যারা আছেন এদের সাথে কিভাবে খেলাতে হবে আমাদের লোকাল প্লেয়ারদের, ওই মানের একটা যদি কোচ আনে তাহলে আমার মনে হয় যে আমাদের আপনার কি মনে হয় এখন বাংলাদেশের যে টিমটা আছে সেই টিমটাকে সামাল দেওয়ার মতো সামর্থ্য নেই ক্যাব্রেরার, এই টাইপের কিছু বলতে চাচ্ছেন? আমি অ্যাকচুয়ালি বলবো উনি অ্যাকচুয়ালি কোচকে আমি অসম্মান করি না, কোচ ইজ ভেরি গুড কোচ। তবে উনি আসলে কোচ, আমি বলবো উনি অ্যাকচুয়ালি ট্রেনার, উনি অ্যাকচুয়ালি কোচ না। উনি যে মাঠ প্ল্যান করবে, প্লেয়ারদের প্ল্যান করবে, আমার মনে হয় যে উনি ট্রেনার হিসেবে ঠিক আছে, কিন্তু কোচ হিসেবে আমি ওনারে 100% আমি সাপোর্ট দেবো না। কারণ আপনারা দেখছেন লাস্ট বিগত দিনে যে আমাদের খেলাগুলো হয়েছে, এখানে আমাদের প্লেয়ার যেমন রাকিব কই খেলাতে, রাইট ব্যাক খেলাইতেছে। রাকিব কি রাইট ব্যাকের প্লেয়ার? সো একটু সিম্পল জিনিস। তা আমি মনে করি ফুটবল ফেডারেশন এটা যথেষ্ট, ওনারা দেখছেন, যারা আমরা এখানে সাবেক যারা আছি আমরা এটা নিয়ে মন্তব্য করছি। আমি আশা করি যে এমন একটা কোচ, এখন যে বর্তমান বাংলাদেশ টিমটা, এই টিমটার মধ্যে একটা ভালো একটা উন্নত মানের একটা কোচ এনে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে আমাদের সাব ফুটবলে একটা ভালো রেজাল্ট করা আমাদের জন্য সম্ভব। কাঞ্চন ভাই, আরেকটা কথা আপনি একটু আগে বলছিলেন যে আমরা বিরতিতে যাওয়ার আগে যে ফুটবল ফেডারেশনের যে স্ট্রাকচারটা আছে সেখানে পরিবর্তন দরকার, সেটি কেন বললেন? একটা গুঞ্জন শোনা যায় যে দেশের ফুটবলে বা ন্যাশনাল টিমে সিন্ডিকেটের একটা গুঞ্জন শোনা যায়। আপনি এই গুঞ্জনকে কিভাবে দেখেন? দেখেন, আমরা ঘুরে ঘুরে কোথাও এখানে যারা আছে ফুটবল ফেডারেশন, আমাদের সিনিয়র প্লেয়ার যারা আছেন, আমার মনে হয় এখানে পরিবর্তন হওয়া উচিত। দেখেন, আমি দায়িত্ব পালন করছি, আমি ম্যানেজার, আমার তো এখানে একটা কথার ভূমিকা থাকবে, আমার একটা দাম থাকবে, ঠিক না? এখন আমি ম্যানেজার, আমি যদি বলি যে আমার এই প্লেয়ারটা এইভাবে খেলাতে হবে, যদি তারই যদি কথা না শুনে কোচ, তাহলে আমার মনে হয় যে এইগুলা দায়িত্ব আমার মনে হয় যে চেঞ্জ করা উচিত। আমি মনে করি এখানে আমরা যারা সাবেক যে প্লেয়ারগুলো ফুটবল ফেডারেশনে আছে, এই প্লেয়ারগুলো যদি তাদের দায়িত্ব মধ্যে ঠিক মতো না পালন করতে পারে, আরেকজনের দিয়ে এই দায়িত্বগুলো পালন করান, তাহলে তো আমার মনে হয় যে এই প্রবলেমগুলো থাকে না। কারা যারা ঠিকঠাক দায়িত্ব পালন করছেন না বলে আপনি মনে? এখন যারা দায়িত্বে আছে এই সমস্ত প্লেয়াররা আছেন, ধরেন আপনার এখানে ইকবাল আছে, আপনার আমির খান আছে ম্যানেজার হিসাবে, আরও যারা প্লেয়াররা আছেন, এদেরকে আমি মনে করি যে একটু শাফলিং করা উচিত। গতানুগত আপনি দেখেছেন তারাই ঘুরে তারাই এই ফুটবল ফেডারেশন, তারাই দায়িত্ব পাচ্ছে, তারাই এগুলা করছে। আমার মনে হয় যেগুলো পরিবর্তন দরকার, এগুলো পরিবর্তন হলে বর্তমানে যে ফুটবলের
যে জোয়ার আসছে, এই জোয়ারটা আমার মনে হয় যে পরিবর্তনের সাথে এইগুলো পরিবর্তন দরকার, তাহলে আমাদের ফুটবলটা আরও জনপ্রিয়তা ফিরে পাবে। আরেকটা বিষয় বলছিলাম যে কাঞ্চন ভাই, যে সিন্ডিকেটের গুঞ্জনটা অনেক বছর ধরেই শোনা যাচ্ছে, গত কয়েক বছর ধরে আরেকটু, মানে গত বছর আরেকটু বেশি শোনা গেছে। সম্ভবত হামজা সুমিত্রা আসার কারণে ওই যে মানুষের মধ্যে যে উচ্ছ্বাসটা ফিরেছে সেটার কারণে কিছুটা ঢাকা পড়েছে হয়তো, বা তারপরে আমরা সমর্থকদের আন্দোলনও দেখেছি, সার্টেন কিছু প্লেয়ারকে নিয়ে আমরা দেখেছি যে নানা রকম কমেন্ট। আপনি আপনি কি এটা ফিল করেন কিনা যে এই ধরনের কোনো কিছুর অস্তিত্ব আছে কিনা আসলে এই ন্যাশনাল টিমে? আসলে ডেফিনেটলি এর অস্তিত্ব আমি মনে করি অবশ্যই আছে। আমরা এখানে যারা দায়িত্বে আছি, আমাদের এখানে কিছু থাকে, হস্তক্ষেপ থাকে। আমি মনে করি যে এটা টোটালি যদি একটা কোচের উপরে দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমার মনে হয় সিলেকশন থেকে শুরু করে সব একদম টিম সিলেকশন শুরু করে যদি পুরো দায়িত্বটা কোচের দেওয়া হয়, উনি প্রতিটা ম্যাচ দেখবে, প্রতিটা টিমের খেলা দেখবে, ওইখান থেকে উনি সিলেকশন করবে কোন প্লেয়ারটা নিবে, কারা নিবে না, ওটা সম্পূর্ণ দায়িত্ব ওনারা দিয়ে দিতে হবে। তাহলে আমার মনে হয় এই সিন্ডিকেট থাকে না। আমি বলবো ফুটবল ফেডারেশনে, আপনার এরপর যে কোচ আসবে, যেই ন্যাশনাল টিমের দায়িত্ব নেবে, টোটালি উনি এসে পুরা টুর্নামেন্টের খেলাগুলো দেবে, বিভিন্ন ভেন্যুতে যাবে, খেলা দেখবে, খেলা দেখে ওইখান থেকে উনি চুজ করবে। এখানে কারো হস্তক্ষেপ নেই। আমরা যারা সাবেক আছি, যারা দায়িত্বে আছে, তাদের কোনো হস্তক্ষেপ না নেই, ওনার ফুল দায়িত্ব দেওয়া, ওনার মাধ্যমে যদি টিম হয়, তাহলে আমার মনে হয় যে এই সিন্ডিকেটটা থাকার কথা না। সেটাই কাঞ্চন ভাই, আমার কাছেও মনে হয় যে যে সিন্ডিকেটের গুঞ্জন যেটা আছে সেটা নিপাত যাওয়া উচিত। বাংলাদেশের ফুটবল নতুন বছরে পা রেখেছি আমরা, বাংলাদেশের ফুটবল নতুন বছরে নতুনভাবে আমাদেরকে সাফল্য এনে দিবে আমরা আশা করছি। এবং নতুন যে দলটা এসেছে, জাতীয় দল যেটি এসেছে, যেটি নিয়ে মানুষের এত আগ্রহ বেড়েছে, সেই দলটা নিশ্চয়ই মাঠের পারফরমেন্সে বাংলাদেশের মানুষের মুখে আরও বেশি হাসি ফোটাতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ কাঞ্চন ভাই আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.econ.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.econ, ইউটিউবে দেখুন youtube.com/tv।